হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুরুকুল। আমরা অলরেডি দুখানা ভিডিও আমাদের হয়ে গেছে, দুটো পার্ট হয়ে গেছে। আজকে আমাদের তৃতীয় পার্ট, কি সংবিধান সভার মধ্যে কি কি কার্যপ্রণালীতে কি কোন প্রসেসে আমাদের সংবিধানটা তৈরি হয়েছিল। এবার আমরা এসে গেছি সংবিধানের মেন পার্টে। তাহলে এবার আজ থেকে আমরা শুরু করছি পুরো সংবিধানের পরপর তার যে জিনিসটা আছে, যেমনি সংবিধানের যেমনি শিডিউল কি আছে, সংবিধান কটা ভাগ আছে, সংবিধানে কটা আর্টিকেল আছে এবং প্রত্যেকটা আর্টিকেলকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সবার আগে জেনে নিই যে আমাদের ভারতের সংবিধানের মধ্যে 22খানা ভাগ ছিল। কখানা? 22খানা। এখনো 22খানাই আছে, কিন্তু ওর মধ্যে কয়েকটা ভাগ ওটা হয়ে গেছে, মানে একটা দুটো তো ওইভাবে করে আর কি 25টা হয়, কিন্তু ভাগটা কিন্তু মানে পার্ট, মানে সংবিধানের পার্ট কিন্তু 22খানাই আছে। তাহলে আমাদের সংবিধানে 22খানা ভাগ, 395খানা আর্টিকেল, যেটা এখন ওর মধ্যে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট করে মানে ABCD করে অন্যান্য জায়গা সবগুলো যোগ করে সেটা 465খানা হয়ে গেছে। কিন্তু আর্টিকেলটা আমাদের হিসাবে কিন্তু এখনো 395টা আর্টিকেল আছে। তার মানে 22খানা ভাগ, 395খানা আর্টিকেল, আর তার সঙ্গে আমাদের 8খানা শিডিউল ছিল। তো আমরা আজকে শিডিউল নিয়ে আলোচনা করব, কিন্তু এই শিডিউলটা 8খানার জায়গা এখন আমাদের অ্যামেন্ডমেন্ট করে ওটা 12খানা হয়ে গেছে। ওটা কিভাবে হলো তার পুরো প্রসেসটা এবং কি কি এলো, মানে কি কি যোগ হলো আর কি, 8এর মধ্যে 4খানা আর কি যোগ হলো এবং কবে হলো, সেটা আমরা খুব তাড়াতাড়ি এখনই আজকে আমরা ওটা শেষ করব। তবে গত পার্টের মধ্যে যে সংবিধান সভা হয়েছে তার মধ্যে একটা জিনিস আমি ভুলে গেছিলাম, তাই জন্য ওটাকে একবার আমি ওটা খুলে দিই যে আমাদের সংবিধানের মধ্যে যে সংবিধান যে হয়েছিল সেই সংবিধানের মধ্যে চারিদিক দিয়ে আর কি সুন্দরভাবে একটা অঙ্কন করা আছে। যেহেতু এত সুন্দর সংবিধান, তো আমাদের যারা ওই সময় জওয়াহরলাল নেহরু আর রাজেন্দ্র প্রসাদ এনারা যারা ছিল তারা বললো কি আমাদের সংবিধানটাকে আরো সুন্দরভাবে করার জন্য, লেখার জন্য তার চারিদিকে ছবি দেয়, মানে ওর মধ্যে অনেকগুলো ছবিও দেওয়া হলো এবং সুন্দরভাবে কারুকার্য করে বাইরের বর্ডার লাইনটা টানা হলো। এই বর্ডার লাইনটা টেনেছিলেন নন্দলাল বোস মহাশয়। এই যে দেখছেন আপনারা এখানে, এর মধ্যে যে বাইরের যে কারুকার্যটা, এটা নন্দলাল বোস মহাশয় করেছিলেন। এবং এর ভেতরে যে লেখাটা আছে সেই লেখাটা দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু প্রিন্ট করা নয়। আমাদের সংবিধান কিন্তু ইংরেজিতে লেখা হয়েছে সবার ফার্স্টে, তারপর ওটাকে অন্য ভাষাতে আরো মানে ট্রান্সলেট করা হয়েছে। তো যখন এই লেখাটা হয়েছিল, এত সুন্দর সংবিধান বানানো হয়েছে, তখন জওয়াহরলাল নেহরু ভাবছিলেন কি কেন না এটাকে খুব সুন্দরভাবে লেখা যাক। তো এটাকে যখন প্রথম সংবিধানটা যখন লেখা হয়, তখন উনি ওই সময়কার দিল্লিতে একজন ছিলেন যার নাম হলো প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তো মিস্টার রায়জাদা ওখানে ছিলেন। উনি কি করতেন, উনি আমাদের দেশের মধ্যে মানে ক্যালিগ্রাফিতে উনি খুব মানে বড় মানের আর কি উনি আর্টিস্ট ছিলেন। তো ক্যালিগ্রাফি মানে সুন্দরভাবে যেটা পেঁচিয়ে পেঁচিয়ে ইংরেজিতে লেখা হয়, ক্যালিগ্রাফি করা হয়, উনি ক্যালিগ্রাফার ছিলেন। এবার ওনার কাছে জওয়াহরলাল নেহরু যান আর উনি বলেন কি আমাদের একটা সংবিধান যেটা হয়েছে সেটাকে আপনি একটু যদি হাত দিয়ে লিখে দেন সুন্দরভাবে, তাহলে আমাদের জন্য খুব উপকার হয়। তখন উনি এটা যে কেউ মেনে নেবে, তো উনি মেনে নেন ভারতের সংবিধান হচ্ছে, তো আমাকে লিখতে বলছেন, আমি লিখে দেবো। তখন জওয়াহরলাল নেহরু বললেন কি আপনি কত টাকা নেবেন? তখন উনি বললেন কি, উনি খুব ভালো কথা বললো কি আমি কোনো টাকা নেব না, ভারতের সংবিধান লেখার এটা আমার সৌভাগ্যের ব্যাপার কি আমি ওটা লিখছি, তো আমি লিখে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে আর একটা অনুরোধ আছে। তখন বললো কি শর্ত আর কি অনুরোধ? বললো আমার হচ্ছে শর্ত হচ্ছে যে আমি যখন যেটা লিখবো, যে পাতাগুলোতে লিখবো, সে প্রত্যেকটা পাতার মধ্যে আমার সাইন থাকবে। আর আমার একটা অনুরোধ এটা আছে যে পুরো সংবিধানের লাস্ট পাতায়, যেহেতু আমি ক্যালিগ্রাফিটা আমি আমার দাদুর কাছ থেকে শিখেছি, তাই সংবিধানের লাস্ট পাতা যখন শেষ হবে সেখানে আমার নাম আর দাদুর নাম থাকবে। তো জওয়াহরলাল নেহরু তো এটা তখন নাম আনার কোনো ব্যাপারই নাকি, উনি যে এত কষ্ট করে যখন আমাদের এটা লিখবেন তো ওনার নাম দেয়াই যেতে পারে, আর উনি যেহেতু এত গুণী মানুষ, তো এই জন্য আমাদের সংবিধানের মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে মিস্টার রায়জাদার সাইন আছে এবং শেষের দিকে ওনার দাদু এবং রায়জাদার দুজনেরই নাম এবং সাইন আছে। তো এটা আমার একটু জানাবার ছিল। আর একটা, যেদিন আমাদের কার্যকারী হলো সংবিধানটি, সেদিন ওই সংবিধানটা যখন পাস হলো তখন 284 জন আর কি এটার মধ্যে সাইন করেছিল। কম্পিটিটিভ এক্সামে এই কোশ্চেনটা আসে, এই জন্য আমি এটাকে বলে দিচ্ছি 284 জন সেদিন সাইন করেছিল। ঠিক আছে, তাহলে এবার আমরা আমাদের মূল বিষয়ে আজকে আমরা এসে যাচ্ছি, সেটা হচ্ছে কি ভারতের সংবিধানের শিডিউল। তার মানে আমি এর আগে যেটা বললাম 395খানা আর্টিকেল আর 8খানা শিডিউল ছিল, কিন্তু পরের দিকে আরো 4টে বাড়িয়ে এখন 2021-এ আমাদের সংবিধানের মধ্যে
12খানা শিডিউল আছে। তাহলে আমরা এক একটা করে শিডিউলের মধ্যে কি আছে সেটা আমরা এবার জানবো। তাহলে প্রথম শিডিউলটা যেটা ছিল, সেই শিডিউলটা ছিল আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মানে ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। তো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আমরা এটা জানি যে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল তখন আমাদের দেশ কিন্তু দুটো ভাগে ভাগ করা ছিল, একটা কি ব্রিটিশ ইন্ডিয়া আর একটা হচ্ছে প্রিন্সলি স্টেট। তার মানে ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে 11খানা যে আমি প্রভিন্স বলেছিলাম, সে প্রভিন্সটা তো রয়েছে, কিন্তু এখনো রাজারা কিন্তু এখনো আমাদের দেশের মধ্যে ছিল এবং ওই রাজারাই আর কি ওখানে রাজত্ব করছিল এবং সেভাবে সরকারের সঙ্গে একটা ওরা আর কি ভারতের সঙ্গে এসে আসে। সে সময় বল্লভভাই পটেল আর কি এই পুরো সব রাজাদেরকে ভারতের মধ্যে যোগ করাতে ওনার সব থেকে বড় ভূমিকা, আমরা জানি এটা। এখন ভারতের ব্যাপারে যখন আমি এরপরে ভিডিওটা বানাবো তখন ওর ব্যাপারে বলবো, কিন্তু আগে আমরা এটা জেনে নিই যে এই ভারতটা ছিল, সেখানে যে রাজারা ছিল। এবার তখন ঠিক হলো কিভাবে আমরা ওটাকে রাজ্যটাকে ভাগ করব। কিন্তু রাজ্যটাকে ভাগ করার জন্য খুব অসুবিধা ছিল কি, জওহরলাল নেহরু কিন্তু ভাষার ভিত্তিতে ভাগ করতে চাইছিলেন না। এই জন্যে ইলাহাবাদ হাইকোর্টের জজ এসকে ধরকে নিয়ে একটা কমিশন বানানো, যেটাকে এসকে ধর কমিশন বলা হয় 1948 সালে। এবং উনি এটা নিয়ে ভাবা হলো যে আমাদের এখানে রাজ্যটাকে কিভাবে আমরা আর কি করতে পারি বলে একটা কমিশন বানানো হলো। এবং ঠিক সেই সময় ততটা কাজ হয়নি, কিন্তু 1948 সালে আর একটা সমিতি বানানো হলো, যেটা হচ্ছে JVP, যে দিয়ে হচ্ছে জওহরলাল নেহরু, বল্লভভাই পটেল আর পাতাইয়া সীতারামাইয়া, ঠিক আছে। তো এই তিনজনকে নিয়ে একটা সমিতি করা হলো, যারা আর কি এটার উপর দেখবে। কেউই চাইছিল না কি ভাষার ভিত্তিতে আবার দেশটাকে ভাগ করা যাক, কিন্তু একটা বহুত বড় প্রবলেম হয়ে গেল। 1952 সালে একজন যে মানে অন্ধ্রপ্রদেশ, আমি যে একটা ম্যাপ আমরা দেখতে পাচ্ছি, এই ম্যাড্রাস যে প্রভিন্সটা ছিল, এই ম্যাড্রাস প্রভিন্সের মধ্যে ওপর দিকে অন্ধ্রপ্রদেশ আর তলার দিকে হচ্ছে ম্যাড্রাস, কিন্তু ম্যাড্রাসটা পুরোটাকে নিয়েই ম্যাড্রাস ছিল। তো অন্ধ্রপ্রদেশের লোকেরা ওদের ভাষা হচ্ছে তেলেগু আর তলায় হচ্ছে তামিল। তো ওরা আর কি তামিলনাড়ু মানে ম্যাড্রাসের সঙ্গে থাকতে চাইছিল না। ওরা বলছিল কি আমাদের ভাষা আলাদা, আমরা ম্যাড্রাসিদের সঙ্গে থাকবো না, আমরা আলাদা থাকবো। এবার যেহেতু আলাদা থাকবো এটা তো কেউ মানতে পারছিল না। কিন্তু সেই সময় পেট্টু শ্রীরাম লাগু বলে একজন ভদ্রলোক ছিলেন অন্ধ্রপ্রদেশে, তিনি এটা নিয়ে আন্দোলন করলেন এবং আন্দোলন করার পর উনি একটা মানে অনশনে বসে গেলেন। এবার অনশন করার পর 56 দিন ধরে উনি এটা অনশন করলেন এবং পরে ওনার মৃত্যু হয়ে যায়। ওনার মৃত্যুর পর কিন্তু আন্দোলনটা আরো বৃহৎ হয়। এবার তো কিন্তু জওহরলাল নেহরু যেটা চাইছিলেন না, কিন্তু এত আন্দোলন এত বিরোধের পর কিন্তু আর এটাকে রাখা গেল না। পরে 1953 সালে ভাষা ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ প্রথম রাজ্য ভারতবর্ষের তৈরি হয়। এবার কি হলো কি, যখনই অন্ধ্রপ্রদেশ ভাষা ভিত্তিক যখন রাজ্য তৈরি হয়ে গেল, এবার অন্যান্য রাজ্যের মধ্যেও কিন্তু আন্দোলন এবার শুরু হয়ে গেল। এই আন্দোলন শুরু হওয়াতে যেটা হয় আর কি, কি মানে এবার সবাই চাইছে কি আমার ভাষাতে আমার একটা রাজ্য হবে। এবার এইটার উপরে 1953 সালে ফজল আলী আয়োগ গঠন করা হলো। একজন ফজল আলী ছিলেন, ওনার নামে আর কি আয়োগ গঠন করা হলো এবং উনি ফজল আলী আয়োগে ঠিক করা হলো কি ওনারা ঠিক করবে কি কিভাবে আমাদের দেশে রাজ্যটাকে ভাগ করা যায়। উনি 3 বছর ধরে এটার উপর কাজ করলেন এবং কাজ করে 1956 সালে ওনার রিপোর্টে বলা হলো কি আমাদের দেশে 14খানা যে ভাষাকে নিয়ে আমরা কিন্তু 14টা রাজ্য বানাতে পারি এবং বানাতে পারি, কিন্তু একটা ওর মধ্যে আরো কন্ডিশন ছিল কি কেউ যাতে এটা না বলে কি এই রাজ্যের এই ভাষার লোক এই রাজ্যেই থাকবে আর অন্য জায়গায় থাকবে না। ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা জায়গায় থাকতে পারে, কিন্তু ভাষা ভিত্তিক হিসাবে আমরা একটা মোটামুটি রাজ্য বানাতে পারি, কিন্তু রাজ্যতে যে কেউ আসা যাওয়া করতে পারে, থাকতে পারে, ব্যবসা করতে পারে, সবকিছু করতে পারে, যেটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তো এই জিনিসটা ওখানে আর কি ঠিক করা হলো। তাহলে সেই আয়োগের যে 1956 সালে আমাদের দেশে 14খানা রাজ্য তৈরি হলো, এটা ভাষার ভিত্তিতে। এবার এই 14খানা রাজ্যের মধ্যে প্রথম তো অন্ধ্রপ্রদেশ তো হয়ে গেছিল, তারপর ওটা তৈরি হলো কি অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, গুজরাট, কেরালা, এমপি, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, ইউপি আর ওয়েস্ট বেঙ্গল। এই 14টা রাজ্য প্রথমে তৈরি হলো ভাষার ভিত্তিতে, কিন্তু তারপর এটা আরো আস্তে আস্তে বাড়তে থাকে এবং পরের দিকে পাঞ্জাব যে রাজ্যটা ছিল, পাঞ্জাবটা একটু বড় রাজ্য ছিল এবং একটু একা একা ছিল, কেন কি ওর মধ্যে অনেক কিছু ছিল। তো ওখানে ওই পাঞ্জাবটাকে ভেঙে পরে যে পশ্চিম পাঞ্জাব যেখানে
পাঞ্জাবি ভাষা বলা হতো সেটাকে পাঞ্জাব করে দেওয়া হলো, যেটা এদিকে যারা হিন্দি ভাষী যারা ছিল তাদেরকে হরিয়ানা করে দেওয়া হলো, যারা পাহাড়ি এলাকা ছিল তাদেরকে হিমাচল প্রদেশ করে বানিয়ে দেওয়া হলো, এবং তার মাঝখানে চণ্ডীগড় বলে একটা ইউটি বানিয়ে দেওয়া হলো। তাহলে এইভাবে করে আর কি পাঞ্জাবকে ভাগ করে এভাবে হলো। এইভাবে নাগাল্যান্ড হলো, নাগাল্যান্ডের পর তারপর মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া, আর ছত্তিশগড়, উত্তরাখণ্ড আর ঝাড়খণ্ড 2000 সালে অটল বিহারী বাজপেয়ী যখন সরকার ছিল সে সময় ওটাকে ভেঙে নভেম্বর মাসে 2000 সালের নভেম্বর মাসে 1, 9 এবং 15-তে এই তিনটেকে ভাগ করা হলো, এবং তারপর শেষের দিকে লাস্ট যে রাজ্যটা তৈরি হলো সেটা হচ্ছে তেলেঙ্গানা। তাহলে এইভাবে করে আমাদের এখানে আমাদের দেশের মধ্যে রাজ্যগুলোকে ঠিক করা হলো। কিন্তু আজকে যেহেতু আমাদের কাশ্মীর ছিল, সে কাশ্মীরটাকে এখন ইউটি করে দেওয়া হয়েছে, সেহেতু আমাদের দেশের মধ্যে এখন 28খানা রাজ্য এবং 8খানা ইউটি আছে, মানে ইউনিয়ন টেরিটরি, মানে কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চল মানে কি, ওখানকার পুরো শাসন ব্যবস্থাটা কেন্দ্রের কাছ থেকে ডাইরেক্ট এভাবে নেওয়া হয়। ইউটির মধ্যে এখন যেহেতু আমি যদি বলি আজকে 2021-এর ইউটিতে দিল্লি, আন্দামান নিকোবর, লক্ষদ্বীপ, নাদার হাভেলি আর দমন দিউকে একসঙ্গে করে দেওয়া হলো, খুব এই সবে করা হলো। পন্ডিচেরি, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর আর লাদাখ, যেটা জম্মু কাশ্মীর আর লাদাখ এটা রাজ্য ছিল। 2019-এ এটাকে করে নিয়ে ওই রাজ্যটাকে শেষ করে ওই দুটোকেই ইউটি বানিয়ে দিল। ওরা খুব লাফাচ্ছিল কি আমরা একটা অন্য দেশ বানাবো, ওই অন্য দেশ বানাবো। ভারতবর্ষ একটা ইউনিয়ন, এখানে কোনোদিন কোনো রাজ্য আলাদা হতে পারে না, ঠিক আছে? তো যাক, এটা হলো। তো এইভাবে করে আমাদের দেশে এখন 28খানা রাজ্য এবং 8খানা ইউটি মানে কেন্দ্রশাসিত অঞ্চল আছে। আমি আরেকটা জিনিস যেহেতু বলছি বলে আমি আরেকবার একটা জিনিস জানিয়ে দিই কি, কেন্দ্রশাসিত অঞ্চল সবাই বলে কি হ্যাঁ এ হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল কেন বানানো হয় এটা একটা জানার ব্যাপার আছে। আমি তাই জন্য এটাকে জানিয়ে দিতে চাই কি, কেন্দ্রশাসিত অঞ্চল ওকেই বানানো হয় যেটা আর কি দেশের সীমানার একটু সীমানা থেকে দূরে বা সীমানার শেষের দিকে থাকে, সেগুলোকেই আর কি ইউটি বানানো হয়। হ্যাঁ, কেন কি মনে করুন কি আমাদের দেশের মধ্যে আন্দামান নিকোবর যেগুলি আছে একেবারে তলায় ডান দিকে পুরো বে অফ বেঙ্গলের মধ্যে আছে। এবার মনে করুন কি ওখানে কোনো যদি মুখ্যমন্ত্রী হলো আর সে যদি কোনো বিদেশি কোনো শক্তির সঙ্গে যদি যোগাযোগ করে যদি ওরা যদি আলাদা হয়ে যায়, তাই জন্য ওদের পুরো ক্ষমতাটাই সেন্টার থেকে হয়। ওখানে কোনো মুখ্যমন্ত্রী হয় না, ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ পুরো ক্ষমতাটাই আর কি সেন্টার থেকে হয়। তো ওখানে কিছু করতে গেলে সেন্টারের পারমিশন ছাড়া ওখানে কিছু হয় না। ঠিক তেমনি লক্ষদ্বীপ, এটা পাকিস্তানের খুব কাছে আছে। হ্যাঁ, তো ওরা লক্ষদ্বীপকেও ইউটি করা হয়েছে যাতে কি ওখানকার পুরো ডাইরেক্ট শাসনটা আর কি কেন্দ্রের সঙ্গে হয়। এইভাবে করে যেহেতু দিল্লির ব্যাপারটা, দিল্লি তো দেশের মাঝখানে, কিন্তু ওটাকে কেন করা হয়েছে, ওটাকে ইউটি এই জন্য করা হয়েছে কি দিল্লির মধ্যে পার্লামেন্ট আছে আর বাদবাকি যত নেতারা ওখানে থাকে, ওখানে সব কিছু রাষ্ট্রপতি ওখানে থাকে, তাহলে ওখানকার যে ল অ্যান্ড অর্ডার আর পুলিশ আর অ্যাডমিনিস্ট্রেশন এটাও সরকার মানে সেন্টারের হাতে থাকবে, যাতে কি মানে কোনো কিছু গন্ডগোল হলে ওই জায়গাটা ওরা আর কি নিয়ন্ত্রণ আনতে পারে। তো এই হচ্ছে ইউটি বানানোর আর কি কারণ, যেটা আমার মনে হলো কি এটা বলে দেওয়া উচিত। হয়তো অনেকে জানে না, যারা জানে তাদের জন্য ধন্যবাদ। হ্যাঁ, আপনারা জানেন, আর যারা জানেন না আমি এটা জানিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এবার প্রথম আমাদের শিডিউলের প্রথম পার্টটা মোটামুটি কমপ্লিট করে দিলাম ছোট্ট ব্যাপারে। তবে আমি আর একটা বলে দিই, এই পুরো রাজ্য আমি এর পরের ভিডিওটায় অখণ্ড ভারত থেকে নিয়ে এই 28খানা রাজ্য আর 8খানা ইউটি কিভাবে তৈরি হলো তার পুরো ইতিহাসটা কিন্তু নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো। সেটি এটাকে আমি একটু ছোটোর ওপরে ছেড়ে দিলাম, আমি আর বেশি এর মধ্যে গেলাম না। এবার আমাদের দ্বিতীয় যেটা আর কি শিডিউল হচ্ছে 2 নম্বর শিডিউল। তার মধ্যে বলা আছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার, সুপ্রিম কোর্টের হাইকোর্টের যে জজ আছে, হ্যাঁ, তাদের ভাতার উপরে মানে তারা কত বেতন পাবে তার উপরে এই 2 নম্বর শিডিউলে দেয়া আছে। তার মানে ভাবুন, যারা সংবিধান বানিয়েছে তারাও কিন্তু ঠিক করেছে আগে ভাতা দাও তারপরে আমরা শপথ নেব। কেন কি 3 নম্বরটাই হচ্ছে শপথ। ঠিক আছে, যাক, আমি জানি না ওরা কিভাবে করেছিল এটা হয়তো আগে শপথ নিয়ে তারপরে ভাতাটা আসতে পারতো আমার মনে হয়, কিন্তু জানি না ওরা আর কি ভাতাটাকে আগে দিয়েছে তারপর শপথ দিয়েছে, মানে ভাতা মায়না নেব তারপর শপথ নেব আমি জানি না। দেখ, ঠিক আছে, তো যেহেতু এখানে যা যা আছে আমি
সেইভাবে বলছি। তো এদের ওপরে ভাতার ওপরে এটা ঠিক করা হয়েছে। তবে আমি যেটুকু জানি এখনকার আজকে 2021 সালে রাষ্ট্রপতির স্যালারি হচ্ছে 5 লাখ, উপরাষ্ট্রপতির স্যালারি হচ্ছে 4 লাখ, প্রধানমন্ত্রীর স্যালারি হচ্ছে 2.6 লাখ। এভাবে করে সবার ভাতার পুরো হিসাবটা আর কি শিডিউল নাম্বার 2-তে দেওয়া আছে এবং এটা মানে সময়ের সঙ্গে এটা চেঞ্জও হয়। এই জন্য আমি পুরোটা আর কি মানে এক্স্যাক্টলি কত আমি এটা কেন কি এটা সবসময় চেঞ্জ হয়। আমি যে বইটা কিনেছি সেই এডিশনে আরো কম আছে, কিন্তু আমি যেহেতু ইন্টারনেট থেকে আমি দেখলাম যে এনাদের এতটা স্যালারি আছে, তাহলে এই স্যালারির পুরো বিবরণটা আর কি শিডিউল নাম্বার 2-তে আছে। যারা আর কি হাইকোর্টের উকিল, হাইকোর্টের জজ, সুপ্রিম কোর্টের জজ, অ্যাটর্নি জেনারেল, এনাদের সবার ভাতা ব্যাপারটা আর কি শিডিউল নাম্বার 2-এ আছে। এবার আমরা চলে আসছি শিডিউল নাম্বার 3। শিডিউল নাম্বার 3-এর মধ্যে আছে শপথ বাক্য নিয়ে আলোচনা। মানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা অ্যাটর্নি জেনারেল বা সুপ্রিম কোর্টের জজ এনারা যখন দায়িত্ব নেবেন তখন এনাদেরকে শপথটা কে পড়ানো, কে দেবে এবং শপথের মধ্যে কি লেখা থাকবে তার পুরো বিবরণ এটা দেখবেন আপনি যে যেই প্রধানমন্ত্রী হোক শপথটা কিন্তু একই পড়ে। কেন কি ওটার মধ্যে লেখা আছে আমাদের সংবিধানে শপথ মানে পাঠটা মানে বাক্যটা পুরোটা ওর মধ্যে লেখা আছে, সেইভাবেই আর কি সবাই শপথ নেয়। তো এই জিনিসটা সবার যারা উচ্চপদস্থ অফিসার আছে তাদেরকে শপথ নেওয়ার যে পুরো ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আমাদের 3 নম্বর শিডিউলের মধ্যে দেওয়া আছে। তাহলে এবার আমরা চলে আসছি 4 নম্বর শিডিউল হচ্ছে রাজ্যসভায় নির্বাচনের জন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিট নিয়ে আলোচনা। তার মানে এই পুরোটা রাজ্যসভা, যেটা আমি বললাম আমাদের আপার হাউস, এই রাজ্যসভার মধ্যে এই সিট নিয়ে কোন রাজ্যে কতগুলো রাজ্যসভার মধ্যে সিট থাকবে তা আমি যখন রাজ্যসভা পড়াবো তখন এর মধ্যে পুরো ইন ডিটেলে পড়াবো। কিন্তু তাও আমি বলে দিতে চাই যে এই রাজ্যসভাতে আর কি সব রাজ্যের আলাদা আলাদা সিট অ্যালোকেশন করা আছে এবং যেমনি আমি যদি পশ্চিমবাংলার বলি, পশ্চিমবাংলার 16টা, বিহারের 16টা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর 16টা, ইউপির এটা এর মধ্যে সব বিবরণ আছে। আমি একটা দিয়ে দেবো, লিস্ট দিয়ে দেবো, যাতে আপনারা পুরোটা এটার মধ্যে পেয়ে যাবেন কি কোন রাজ্যে যেমনি কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো আছে, যেমনি গোয়া থেকে একটা, মণিপুর থেকে একটা, মানে এইসব যেগুলো কেন্দ্রশাসিত ছোট ছোট জায়গা আছে সেখান থেকে একটাই রাজ্যসভার সিট আছে। আর যেগুলো বড় রাজ্য যেমনি দিল্লি থেকে 3খানা, তো এটা হচ্ছে কি 4 নম্বরে রাজ্যসভার জন্যে প্রত্যেকটা স্টেটের কতটা সিট অ্যালোকেশন করা আছে সেটা আর কি 4 নম্বর শিডিউলের মধ্যে দেওয়া আছে। এবার 5 নম্বর শিডিউলটা হচ্ছে সারা ভারতে তপশিলি জাতি ও উপজাতির শাসন ব্যবস্থা ও অধিকার নিয়ে আলোচনা। তার মানে এটার মধ্যে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবের টোটাল ব্যাপারটা নিয়ে আলোচনা করা আছে। শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব কি আমরা জানি, কি কেউ বলছে কি কেউ হয় শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। তবে আমি জানি আপনারা হয়তো জানেন, কিন্তু আমি একটু শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবের কিছুটা বিশ্লেষণ করে দিচ্ছি যাতে কি যে জানে না সে এটা জেনে নেয়। শিডিউল কাস্ট আমরা তাদেরকেই বলি যারা আর কি আমাদের সমাজেই থাকে, আমাদের সমাজেই আমাদের সংস্কৃতির মতনই ওদেরও সংস্কৃতি, আমাদের ভাষার মতন ওদের ভাষা, আমাদের খাওয়া দাওয়ার সঙ্গে ওদেরও খাওয়া দাওয়ার একই ধরন, আমাদের মতনই ওরা সব, কিন্তু মানে অনেক বছর ধরে আর কি শোষিত এবং বঞ্চিত, যারা আর কি জাতপাতের জন্য বা ধর্মের জন্য বা কোনো একটা ব্যাপারে তাদেরকে মানে শোষণ করা হয়েছে, যারা আর কি উঠে আসতে পারেনি ভালো মতন করে, তাদেরকে আমরা শিডিউল কাস্ট বলি। যেমনি ছোট জাতের যারা হয়, যারা দলিত আর কি, তাদেরকে আমরা শিডিউল কাস্ট বলি। তার মানে ওরা কিন্তু আমাদের থেকে আলাদা না, আমাদের মতনই, কিন্তু ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক্যালি, সামাজিকভাবে তারা বঞ্চিত এবং শোষিত, সেহেতু তারা হচ্ছে শিডিউল কাস্ট। তারা আমাদের মতনই হয়তো টাইটেলও ব্যবহার করে, কিন্তু তারা শোষিত, ঠিক আছে, তারা হচ্ছে শিডিউল কাস্ট। কিন্তু শিডিউল ট্রাইব কারা? শিডিউল ট্রাইব মানে হচ্ছে যাদের আমাদের ভাষা, আমাদের থেকে আলাদা ভাষা হয়, তাদের আলাদা সংস্কৃতি হয়, তারা আলাদা খাওয়া দাওয়া করে, তারা টোটালি আলাদা, মানে এক অন্য জনজাতি টাইপের, যাদের সঙ্গে আমাদের মিল একটু কম, কিন্তু আস্তে আস্তে এটা ওদেরকেও তুলে এনে আমাদের মতনই করে দেওয়ার জন্যই এই শিডিউলটা বানানো হয়েছে। তারা হচ্ছে জনজাতি। যেমনি আপনি বড়ো, চাকমা, হ্যাঁ, ওই পূর্বাঞ্চলে যারা আছে, হ্যাঁ, পূর্বাঞ্চলে যে রাজ্যগুলোর মধ্যে যে জনজাতিরা থাকে এবং আন্দামানে যারা জনজাতি থাকে, হ্যাঁ, বা এখানে যারা সাঁওতালি আছে যারা আর কি জনজাতি থাকে, তো ওরা হচ্ছে শিডিউল ট্রাইব।
তো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের ব্যাপারটা আমি মোটামুটি হয়তো ঠিক মতন বিশ্লেষণ করে দিয়েছি, আপনারা এগুলো চিনে গেছেন। এবার এদেরকে কি করে আমাদের সমাজের সমান মানে যারা শোষিত আর বঞ্চিত আছে তাদেরকে কি করে সমাজের মানে সব মানুষের সব মতন তুলে আনার জন্য ওদের জন্য রিজার্ভেশন করা বা ওদেরকে কিছু ভর্তুকি দেওয়া বা ওদের জন্য কিছু এক্সট্রা প্রভিশন করা, এই জিনিসগুলোর পুরো ব্যবধানটা সব সরকারও করছে এবং তার পুরো নিয়ম কানুনটাই আর কি এর মধ্যে শিডিউল নাম্বার 5-এ দেওয়া আছে। তাহলে আমি এটা মোটামুটি বোঝাতে পেরেছি, ঠিক আছে। এরপরে হচ্ছে 6 নম্বরটা হচ্ছে শিডিউল ট্রাইব। এর আগেটা কি ছিল শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের ব্যাপারে। এটা হচ্ছে 6 নম্বর ভাষা 6 নম্বর শিডিউলের মধ্যে দেওয়া আছে কি অসম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা এই রাজ্যের উপজাতি শাসক প্রকৃতির নিয়ে আলোচনা, শাসক প্রকৃতি নিয়ে আলোচনা, মানে এইখানকার এই 4খানা রাজ্যের উপরে একটু বিশেষ করে মানে এই করা হয়েছে। কিন্তু মিজোরাম এটার মধ্যে প্রথমে ছিল না, কিন্তু মিজোরাম পরে জোর জবরদস্তিটার মধ্যে ঢুকে গেল, কেন কি ঢুকে গেল এবং আছে। তো এতে কি হয় কি এরা কিছু এক্সট্রা আর কি পায়, কেন কি এই ধরনের যারা জনজাতি আছে তাদের জন্য কিছু এক্সট্রা প্রভিশন করা হয়, তাদের সংস্কৃতি অনুযায়ী কিছু নতুন নিয়ম বা ওরা কিছু স্পেশাল প্রেফারেন্স পায়। যেমনি আপনি যদি নাগাল্যান্ডে যদি যান, তো নাগাল্যান্ডে আপনি কিন্তু একেবারে অবাধ বিচরণ করতে পারবেন না, ওইসব জায়গায় গেলে একটা পারমিট নিতে হয়, ঠিক আছে। এরকম ধরনের কিছু কি ওদেরকে বেশি আর কি নাড়াচাড়া করা হয় না, ওরা ওদের মতন ওদের সংস্কৃতি ওদের মতন করে ওরা ওখানে থাকে। তো ওদের জন্য স্পেশালি কিছু কিছু জিনিস যেগুলো আমাদের নেই, কিন্তু কিছু এক্সট্রা জিনিস ওদেরকে দেওয়া আছে যাতে ওদের আর কি কোনো সমস্যা না হয়, স্পেশাল প্রভিশন, ঠিক আছে। তো এটা আমরা 6 নম্বরে আমরা এসে গেলাম। এবার 7 নম্বরে হচ্ছে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং সংযুক্ত তালিকা। এটা কি এই 7 নম্বরটা হচ্ছে কি আমাদের যেটা আমি বললাম, আমাদের যেমনি দেশটা হচ্ছে ফেডারেল, তো এটা হচ্ছে ইউনিয়ন। তো এটা ইউনিয়নের মধ্যে ফেডারেল সিস্টেম আছে, হ্যাঁ, সঙ্ঘীয় ঢাঁচা যেটা বলা হয়। তো এর মধ্যে কি হচ্ছে কি কেন্দ্রের কিছু একটা ক্ষমতা আছে, হ্যাঁ, রাজ্যের কিছু ক্ষমতা আছে। তো এই রাজ্যে আর কেন্দ্রের যে আলাদা আলাদা ক্ষমতা সেটার পুরোটা বিবরণ এর মধ্যে দেওয়া আছে। তাহলে আমি কিছুটা এর মধ্যে বলে দিচ্ছি কি কেন্দ্রের কাছে যখন সংবিধান তৈরি হয়েছিল তখন কেন্দ্রের কাছে 97টা বিষয়ের ওপরে ওরা আর কি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারত। রাজ্যের কাছে কিন্তু 66খানা ছিল, ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। কিন্তু আজকের দিনে 2021-এ এটা 97 থেকে এটা বেড়ে 100 হয়ে গেছে এবং রাজ্যের 66টা কমে 61 হয়ে গেছে, মানে রাজ্যেরটা আরো একটু কমিয়ে দিয়েছে আর কেন্দ্রেরটা আরো বাড়িয়ে দিয়েছে। এবার আমরা জেনে নিই কি এগুলোর তালিকার মধ্যে আর কিছু আছে যেটা সংযুক্ত তালিকা, হ্যাঁ, কনকারেন্ট লিস্ট, হ্যাঁ, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, আর তারপর আরেকটা আছে সেটা আমি পরে বলছি। আগে ইউনিয়ন লিস্টের মধ্যে কি হয় কি কেন্দ্রের কাছে যেমনি ডিফেন্স মানে আর্মি, এয়ারফোর্স, নেভি, এই সব কিছু কেন্দ্রের দায়িত্বে। কমিউনিকেশন কেন্দ্রের দায়িত্বে। কমিউনিকেশনের মধ্যে কি কি পড়ছে, বিএসএনএল যে এটা আছে, মানে এই স্পেকট্রাম যে বিক্রি হয় বা যা কিছু হয় এটা কেন্দ্রের ব্যাপারটা এটা হয়। তার সঙ্গে পোস্ট অফিস এগুলো কেন্দ্রের মধ্যে আসছে এবং ফাইন্যান্স, রিজার্ভ ব্যাংক, সেভি, এই সব জিনিসগুলো কেন্দ্রের মধ্যে আছে। এরও প্রায় 100টা লিস্ট আছে। তার আমি কিছুটা লিস্ট আমি বললাম যেটা 5-6টা, এবং তার সঙ্গে রেল, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, হ্যাঁ, এই সব জিনিসগুলো কেন্দ্রের আয়ত্তে। এর উপরে কিন্তু অন্য কেউ আর কি মানে রাজ্য ভিসি আর কি মানে হস্তক্ষেপ করতে পারবে না, মানে ইন্টারভেন করতে পারবে না, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি রাজ্যসূচি। রাজ্যের মধ্যে সবার প্রথমে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। মানে আপনি দেখবেন কি পুলিশ যেটা আছে, দিল্লি পুলিশ আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, বিহার পুলিশ আছে, তা পুলিশটা টোটালি হচ্ছে রাজ্যের ব্যাপার, ল অ্যান্ড অর্ডারটা পুরো একেবারে রাজ্যের ব্যাপার। কারাগার যেটা আছে, জেল আছে, এগুলো সবই রাজ্যের ব্যাপার। হাইকোর্টে যে পদাধিকারীরা আছে ওদের ব্যাপারে যা কিছু মানে এই করার এটা রাজ্যের ব্যাপার। এবার রাজ্যের মধ্যে যে স্টেট রোড হয় সেটা রাজ্যের ব্যাপার, এবং রাজ্যের কর্মচারী যারা আছে ল্যান্ড ট্যাক্স মানে জমির উপরে যে ট্যাক্সটা সেটাও রাজ্যের ব্যাপার, এবং লাক্সারি ট্যাক্সও রাজ্যের মধ্যে আসে, এবং এর মধ্যে মদও আসে মানে লিকার, মানে মদের ওপরে যদি কোনো ট্যাক্স বাড়াতে হয়, যেমনি
লকডাউনের সময় যেমনি অন্যান্য রাজ্যের মধ্যে 10%, 15%, 20% বাড়ানো হয়েছে, 30% বাড়িয়েছে, আমাদের রাজ্যে 100% মদের দাম বেড়ে গেল। এটা রাজ্যের ব্যাপার, রাজ্য কতটা বাড়াবে না বাড়াবে এই সম্পূর্ণ দায়িত্বটা হচ্ছে রাজ্যের। তা রাজ্যের এটা ক্ষমতা হয়ে গেল। এবার হচ্ছে সংযুক্ত তালিকা, মানে কনকারেন্ট লিস্ট। এর মধ্যে যে রাজ্য এবং সরকার দুজন মিলেই আর কি এই কাজটা করবে। তার মধ্যে কি কি আসছে, যেমনি আমি এডুকেশন বলে দিই। যেমনি আমাদের এখানে আমরা যখন মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম তখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দিয়েছিলাম, কিন্তু যখন আমরা ইউনিভার্সিটিতে গেলাম তখন কিন্তু ওটা আমরা আর কি সেন্ট্রাল মধ্যে, যেমনি সেন্ট্রাল বোর্ড সিবিএসই আছে, ওটা সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড আলাদা আছে। তার মানে কেন্দ্র আর রাজ্য দুজনে মিলে আর কি, যেমনি ইউনিভার্সিটি বা যেগুলো বড় বড় আইটিআই ফাইটিআই এগুলো সব কেন্দ্রের ব্যাপার, এর সঙ্গে রাজ্য এগুলোতে মানে পড়াশোনার মানে এডুকেশনের ব্যাপারটা রাজ্য আর কেন্দ্র একসঙ্গে দেখবে। যেমনি বন্দি যারা আছে, বন্দি যখন এই রাজ্য থেকে অন্য রাজ্য নিয়ে যাওয়ার ব্যাপারটা, এই বন্দি তো জেল টেল সব হচ্ছে রাজ্যে, কিন্তু যখন মানে যদি চায় ওরা আর কি বন্দি যখন এই রাজ্য থেকে অন্য রাজ্যে যখন নিয়ে যাওয়া হয়, ট্রান্সফার করা হয়, তখন কিন্তু দুজনে মিলে কাজ করে। ম্যারেজ অ্যান্ড ডিভোর্স এই ব্যাপারটা আর কি দুজন মিলেই করতে পারে। আমাদের রাজ্যে যেমনি স্বাস্থ্যসাথী কার্ড যেটা এসছে ওটা রাজ্য করেছে, মানে হেলথের জন্য রাজ্যও করছে, কিন্তু আবার আয়ুষ্মান যে ভারত আছে সেটা আবার কেন্দ্রও করছে। মানে হেলথের জন্য বড় বড় হসপিটাল বানাবার জন্য কেন্দ্র করে, ছোট ছোট হসপিটাল, লোকাল হসপিটাল বা অন্যান্য যে হেলথের যে কাজটা এটা রাজ্য আর কেন্দ্র মিলে কাজ করে। তো এটা হচ্ছে একটা মানে তো এই রাজ্যের একটা ক্ষমতা আছে, ওরা কি করবে। কেন্দ্রের একটা ক্ষমতা যেটা আমি বললাম 100খানা ওরা করতে পারবে, এরা 61টা করতে পারবে, এবং এর মধ্যেও কিছুটা আছে যেটা দুজনে মিলে এই কাজগুলো করে। কিন্তু এই সময় যখন সংবিধান বানানো হচ্ছিল তখন কিন্তু ঠিক করা হলো কি তাহলে তো এরকম সময় তো এগুলো সব আমরা যেগুলো জানি সেগুলো তো ভাগ হয়ে গেছে, কিন্তু যদি কোনো সময় ভবিষ্যতে একটা নতুন কিছু এলো যেটা আমরা এখন জানি না, তার জন্য কি করা হবে। তখন একটা গল্প আছে, যখন রাজেন্দ্র প্রসাদ তখন বললেন কি হ্যাঁ এটা তো ঠিক, কিন্তু আমি একটা জিনিস বলছি কি আমি কানাডার সংবিধান আমি পড়েছি, ওখানে একটা খালি পাতা মানে সাদা পাতা রাখা আছে। হ্যাঁ, তার মধ্যে ভবিষ্যতে যদি কোনো জিনিস এমন কিছু আসে যে জিনিসটা আমরা এখন জানি না, তাহলে ওটাকে ওখানে আর কি ওই সাদা পাতার মধ্যে আর কি দেওয়া হবে। সেটাকে আমরা রেসিডুয়াল লিস্ট মানে অবশিষ্ট সূচি বলি। হ্যাঁ, রেসিডুয়াল লিস্ট। তো ওটার মধ্যে কি আসবে, যেমনি আজকের দিনে যখন সংবিধান তৈরি হয়েছিল তখন ইন্টারনেটের ব্যাপারে কেউ নামই জানতো না, এই ওয়ার্ডটাই ছিল না। হ্যাঁ, সাইবার ক্রাইমের ব্যাপারটা কেউ জানতোই না। তো এই সাইবার ক্রাইম, ইন্টারনেট, এই যে নতুন নতুন যে জিনিসগুলো এসেছিল এগুলো সবই হচ্ছে রেসিডুয়াল লিস্টের মধ্যে আর কি এগুলো সব যাবে। তো এগুলো ওখানে আর কি যায়। আর এর যে পুরো দায়িত্বটা হচ্ছে পার্লামেন্টের। যদি পরীক্ষায় কোশ্চেন আসে কি কেন্দ্র আর পার্লামেন্ট, তাহলে কিন্তু আমি পার্লামেন্টই টিকটা মারবো। কেন কি কেন্দ্র যদি পার্লামেন্ট না লেখা থাকে তবে কিন্তু কেন্দ্র বলবো, কিন্তু সংবিধানে লেখা আছে কি পার্লামেন্ট এটা ঠিক করবে কি এর কি নিয়ম কানুন তৈরি হবে বা যা কিছু হবে, এর পুরো দায়িত্বটা হচ্ছে পার্লামেন্টের। পার্লামেন্ট মানেই তো কেন্দ্র, কিন্তু অনেক সময় আর কি ঘুরিয়ে এদিক ওদিক হয়। তো ঠিক আছে, তাহলে আমরা এই লিস্টটা আমরা মোটামুটি জেনে গেলাম। এবার আমরা চলে আসছি লাস্ট হচ্ছে 8 নম্বর, যেটা সংবিধান বানাবার সময় লাস্ট যে শিডিউলটা ছিল সেটা হচ্ছে সংবিধানের মধ্যে, সেটা হচ্ছে আঞ্চলিক ভাষার তালিকা। ঠিক আছে, তো এই ভাষার তালিকার মধ্যে আমরা আগে জেনে নিই যে আমাদের যখন দেশ যখন রাজ্য তৈরি হয়েছিল তো 14টা ভাষা নিয়ে হয়েছিল। তো 14টা ভাষা তো আমাদের 14টা ভাষা তো হয়ে গেল। তাহলে তখনকার প্রথম আমাদের দেশ সংবিধানের মধ্যে 14খানা ভাষাকে মানে আমাদের স্বীকৃতি দেওয়া ছিল। সেই 14খানা ভাষা হচ্ছে আসামি, বাঙালি, বেঙ্গলি, গুজরাটি, হিন্দি, খোঙ্কর, কাশ্মীরি, মারাঠি, মালয়ালম, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলুগু অ্যান্ড উর্দু। এই 14খানা ভাষাকে প্রথম আর কি স্বীকৃতি দেওয়া হলো। কিন্তু তারপর দেখা গেল কি এর মধ্যে আরো কিছু ভাষা না ঢোকালে হচ্ছে না। কিন্তু আপনি যে কোনো সময় সংবিধানের মধ্যে যে কোনো জিনিস ঢোকানো যায় না, ওর জন্য একটা বহুত বড় প্রসেস আছে। সেই প্রসেসটাকে আমরা কি বলি, সংবিধান সংশোধন মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। তো অ্যামেন্ডমেন্ট করে 21 নম্বর অ্যামেন্ডমেন্ট করে তখন সিন্ধিকে ঢোকানো হলো। তখন একটা ভাষা ঢুকলো শুধু 21 নম্বর অ্যামেন্ডমেন্টে। তারপর দেখা গেল কিনা আরো কিছু ভাষা ঢোকাতে হবে, যখন এটা নিয়ে আলোচনা হলো তারপর 3খানা ভাষাকে ঢোকানো হলো। সেটা হচ্ছে আমাদের 71 নম্বর অ্যামেন্ডমেন্টে। 71 নম্বর অ্যামেন্ডমেন্টে আমাদের কি কি ঢোকানো হলো, কোঙ্কনি, মণিপুরি আর
নেপালি, কোঙ্কানি, মণিপুরি আর নেপালি, এই তিনখানা ভাষাকে আরো ঢোকানো হলো। তাহলে 14টা একটা ছিলই, তারপর একটা সিন্ধি ঢুকলো 15টা, আর তিনটে আরো ঢুকলো, তাহলে এটা হলো 18টা। তারপর আমাদের 92nd অ্যামেন্ডমেন্ট, 92 নম্বর অ্যামেন্ডমেন্ট থেকে আর কি আমরা 4টে আরো ভাষা ঢুকলো, যেটা হলো সাঁওতালি, ম্যাথলি, বোড়ো আর ডোগরি। তাহলে এই পুরোটা নিয়ে 18টা, 4টে 22টা, তার মানে আমাদের দেশে 12টা স্বীকৃত ভাষা আছে। এবার এই 12খানা ভাষার মধ্যে কিন্তু ইংরেজিটা আপনি পাননি, তাই তো? তাহলে আমাদের দেশে কিন্তু দেশের যে 22খানা যে দেশের যে ভাষা আছে, মানে স্বীকৃত ভাষা যেটা সংবিধানে আছে, তার মধ্যে ইংরেজি নেই। না জানলে মানে খুব ছোট হওয়ার কোনো ব্যাপার নেই, কেন কি আমরা আমাদের মাতৃভাষা যদি ঠিক মতন জানি, এটাই আমাদের জন্য সব থেকে বড় ব্যাপার। ইংরেজি হচ্ছে আমাদের জন্য পড়াশোনার ভাষা এবং কাজ করার ভাষা, এটা আমার মনে হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। আপাতত আমরা 8খানা শিডিউল জেনে গেলাম, যেটা আর কি সংবিধান বানাবার সময় 8খানা শিডিউল ছিল, যেটা ওই সময় 1950 সালে 26শে জানুয়ারি। কিন্তু এবার তারপর 4খানা আরো শিডিউল ঢুকলো। দেশ যখন স্বাধীন হয়েছিল, স্বাধীন হওয়ার পর যখন আমাদের সংবিধান তৈরি হলো, সেই সংবিধান তৈরি হওয়ার সময় আমাদের দেশে 8খানা শিডিউল ছিল। কিন্তু তারপরে 1 বছরের মধ্যে যখন জওয়াহরলাল নেহরু পুরো জিনিসটাকে, আমি যেটা আগে বললাম কি আমাদের মধ্যে স্টেট ছিল, প্রভিন্স ছিল, আর তার সঙ্গে প্রিন্সলি স্টেট ছিল, রাজারা ছিল। এবার রাজারা যখন ছিল, রাজাদের সঙ্গে কি ছিল, তাদের সঙ্গে জমিদারও ছিল। এবার জমিদারে যখন দেশ স্বাধীন হয়েছিল, তো তখন তো আর সবাই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা নেতা হওয়ার জন্য তো সবাই লড়েনি, সবাই তো আর তা হবে না। সবাই কিন্তু নিজের নিজের মানে যে কষ্টটা, সেখান থেকে স্বাধীনতা পেতে চেয়েছিল। তাহলে সেই সময় চাষিদেরও খুব অবস্থা খারাপ ছিল। দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু চাষিরা কিন্তু তখন স্বাধীন হয়নি। কেন? দেশ যখন স্বাধীন হয়েছিল এবং সবাই মিলে যে লড়েছিল ইংরেজদের বিরুদ্ধে, সবাই কিন্তু নেতা হওয়ার জন্য কিন্তু লড়েনি। সবাই নিজের কষ্টটাকে পাচ্ছিল, সেই কষ্ট থেকে বেরোবার জন্য কিন্তু সবাই আর কি স্বাধীনতার যুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু যখন দেশ স্বাধীন হলো, কিছু লোক তো নেতা হয়ে গেল, কিন্তু যারা চাষে ছিল তারা তো সেই একই আছে। কেন কি? তারা এখনো জমিদারদের আন্ডারে। এই জন্য আমাদের 9 নম্বর যে শিডিউলটা আছে, সেই শিডিউলের মধ্যে লেখা আছে জমিদারি প্রথা উচ্ছেদ ও ভূমি সংস্কার আইন কানুন। তার মানে এটা ল্যান্ড রিফর্মের জন্য এই শিডিউলটা ঢোকা হলো। 1951 সালে যখন জওয়াহরলাল নেহরু দেখলেন যে জমিদারদের কাছে আমাদের যে চাষিরা আছে, তারা এখনো পর্যন্ত সেই বন্ডেড লেবারের মতনই কাজ করছে, আর জমিদাররা সেই একই আছে। উনি তো সমাজবাদী ছিলেন, উনি চাইছিলেন কি করে আমরা এই পুরো একেবারে মানে সমাজ ব্যবস্থাটাকে চেঞ্জ করা যায়। কিন্তু মানে পারা যাচ্ছিল না, কেন কি রাজারা এখনো শক্তিশালী ছিল এবং জমিদাররা তো শক্তিশালী ছিলই। তবে এটাকে শেষ করার জন্য যতক্ষণ না নিয়ম তৈরি হবে, ততক্ষণ এটাকে করা যাবে না। কিন্তু এই সংবিধান যেটা তৈরি হয়েছিল, তার মধ্যে কিন্তু এই নিয়মটা সেভাবে তৈরি করা ছিল না। কেন কি? তখন এই সমস্যাটা ওরা বুঝতেই পারেনি। তাই জন্য 1951 সালে ভারতবর্ষের সংবিধানের প্রথম অ্যামেন্ডমেন্ট আনে জওয়াহরলাল নেহরু, এবং ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মধ্যে ল্যান্ড রিফর্মের জন্য এই সংশোধনটা করা হয়, এবং আমাদের শিডিউলের মধ্যে 9 নম্বর শিডিউলটা অ্যাড করা হয়, যাতে কি ভূমি সংস্কারটা করা যায় এবং জমিদারি প্রথাটাকে শেষ করা যায়। তো এটা একটা খুব মানে এটা আমরা খুব কৃতজ্ঞ জওয়াহরলাল নেহরু, যিনি আর কি এত বড় পদক্ষেপ নিয়ে এই রাজা আর জমিদারদের উপর থেকে, মানে আমাদের যে সাধারণ মানুষের উপর থেকে তাদের একটা বন্ধন, মানে একটা দাপট ছিল, সেটাকে শেষ করার জন্য এটা একটা খুব বড় কাজ করেছিলেন জওয়াহরলাল নেহরু 1951 সালে এই অ্যামেন্ডমেন্ট এনে। এবং এটা অনেক বড় অ্যামেন্ডমেন্ট, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা ভাবে পুরো আছে, অনেক বড় আছে। হ্যাঁ, তো এই অ্যামেন্ডমেন্টে এনে ল্যান্ড রিফর্ম এটা করা হয়েছিল। যাক, তাহলে এবার আমরা চলে আসছি 10 নম্বর শিডিউল। 10 নম্বর শিডিউলটা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন অফ দ্য গ্রাউন্ড অফ দ্য ডিফেকশন। এটা হচ্ছে 10 নম্বর। এর মানে হচ্ছে দলবদল। অ্যাকচুয়ালি 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী বিশাল ম্যান্ডেট নিয়ে আর কি উনি প্রধানমন্ত্রী হন। প্রায় 411খানা সিট উনি পেয়েছিলেন। এটা বহুত বড়। উনি কোনোদিন জওয়াহরলাল মানে এত সিট আজ পর্যন্ত কেউ পায়নি। এটা একটা হাওয়া ছিল, তো উনি পেয়েছিলেন। কিন্তু ওনার মধ্যে একটা ভয় ছিল কি যদি দলবদল হয়ে যায়, মানে এখানকার লোকেরা যদি অন্যদিকে চলে যায়, মানে একটা পার্টি থেকে জিতে কিন্তু অন্য পার্টিতে তখন যাওয়া যেত।
এই ভয়টাতে উনি তখন দলবদল কানুনটা আর কি মানে এটা নিয়ে আসলেন, নিয়ে এসে 10 নম্বর শিডিউলে এটাকে ঢোকানো হলো কি যে দল থেকে জিতবে সে সেই দলেই থাকবে, কিন্তু দল থেকে যদি বেরোতে চায় তা একটা সংখ্যাগরিষ্ঠ নিয়ে বেরোবে। 2-5 জন যে কোনো সময় এদিক থেকে ওদিক হয়ে যাবে, সেটা হবে না। এটা তাহলে দলবদল কানুনের মধ্যে পড়লে ওদের যে সিটটা আছে সেটা আর কি মানে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা খুব ভালো একটা লয় বের করা হয়েছে এবং এটা 10 নম্বর শিডিউলে আর কি এটা এসছে। তাহলে 10 নম্বর শিডিউলটা আমরা জেনে গেলাম। এবার আমরা 11 নম্বরে আসছি। 11 নম্বরের মধ্যে পঞ্চায়েত রাজ্য। 10 নম্বরে আছে পঞ্চায়েত ব্যবস্থা। এবার পঞ্চায়েত ব্যবস্থা 1993 সালে 73 নম্বর অ্যামেন্ডমেন্টে এটা আসে 11 নম্বর শিডিউলে পঞ্চায়েতেরটা। এবং এর মধ্যে পঞ্চায়েতের পুরো ব্যাপারটা আর কি নিয়মাবলী কিভাবে এদের কি মানে পঞ্চায়েতের কি ক্ষমতা আছে। পঞ্চায়েতের আমি আগে থেকে বলে দিই কি পঞ্চায়েতের জন্য 29খানা ক্ষমতা আছে। মানে ওরা আর কি এতগুলি, যেমনি আমাকে বললাম কেন্দ্রের কাছে 100টা আছে, এখন রাজ্যের কাছে 61খানা আছে, ঠিক তেমনি পঞ্চায়েতের কাছে 29খানা ক্ষমতা আছে। যেমনি পঞ্চায়েতের মধ্যে ফিশারি আছে, ডিয়ারি আছে, এবং গ্রাম সড়ক যোজনা, গ্রামের মধ্যে যে রাস্তাগুলো হয়, ছোট ছোট ব্রিজ বানানো হচ্ছে বা ক্যানেল বানানোর জন্য, জল নিকাশি, পুকুর বানানো, রাস্তাঘাটে আলোকিত করা, মানে রাস্তার মধ্যে স্ট্রিট লাইট লাগানো, এরকম অনেকগুলো 29খানা জিনিস যেগুলো গ্রাম পঞ্চায়েত আর কি এগুলো ওদের ক্ষমতার মধ্যে ওরা করবে। তো এটা আর কি 11 নম্বরে যেটা আমি বললাম 73 নম্বর অ্যামেন্ডমেন্টে এটা আসে। এটা 73 নম্বর অ্যামেন্ডমেন্টে আসে। লাস্টে যেটা হচ্ছে ওটা হচ্ছে নগরপালিকা মানে মিউনিসিপ্যালিটি, সেটা হচ্ছে 12 নম্বর শিডিউল। 12 নম্বর শিডিউলে নগরপালিকা এবং কর্পোরেশন যেটা আসে ওটা মানে এটা শহরের মধ্যে, যেমনি গ্রামের মধ্যে গ্রাম পঞ্চায়েত, সেমনি শহরের মধ্যে নগরপালিকা মানে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন। মিউনিসিপ্যালিটি একটা জনসংখ্যা একটা ছোট জায়গা নিয়ে হয়, একটা টাউন নিয়ে হয়, কিন্তু কর্পোরেশন মানে তাদের জনসংখ্যা যদি বেশি হয় সেখানে কর্পোরেশন করা হয়। এবং ওদের যেমনি আমি বললাম গ্রাম পঞ্চায়েতে যেমনি 29খানা আর কি বিষয় নিয়ে ওরা কাজ করতে পারে, ঠিক তেমনি মিউনিসিপ্যালিটিতে আর কি এদের কাছে টোটাল বিষয়টা হচ্ছে 18খানা। কিন্তু সব থেকে বেশি টাকা কেন্দ্র থেকে আর কি মিউনিসিপ্যালিটিকে আসে, কর্পোরেশনকে আসে, কিন্তু এদিকে পঞ্চায়েতকে কিন্তু এত বেশি টাকা পায় না এরা। কিন্তু এদের কিন্তু বিষয় বেশি 29খানা, কিন্তু মিউনিসিপ্যালিটিতে 18খানা বিষয়। তার মধ্যে যেমনি রাস্তাঘাট আছে, ব্রিজ আছে, ফ্লাইওভার আছে, যেমনি বিদ্যুতিক মানে শ্মশান আছে, কি কবরস্থান আছে, শ্মশান আছে, কবরস্থান আছে, নোংরা পরিষ্কারের ব্যাপার আছে, পার্ক বানানো, সৌন্দর্যীকরণ করা মানে লাইট ফাইট লাগানো বা কোনো ভালো ভালো পার্ক বানানো, এই সব জিনিসগুলো মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে। এবং নোংরা যাবতীয় জল ব্যবস্থা এই সব কিছু মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের মধ্যে এদের আসে। কিন্তু এদের টোটাল কাজটা হচ্ছে মানে 18টা দায়িত্ব এদের আছে, কিন্তু গ্রাম পঞ্চায়েতের হচ্ছে 29টা। তাহলে আমরা মোটামুটি শিডিউলের মধ্যে পুরো শিডিউলটা 12টা শিডিউল আমরা পুরো পড়ে নিলাম। ভারতবর্ষে সবার আগে যখন সংবিধান তৈরি হয়েছিল 8খানা শিডিউল ছিল। পরের দিকে 9 নম্বরটা হচ্ছে যে শিডিউলটা, সেটা হচ্ছে ল্যান্ড রিফর্ম, সেটা হচ্ছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। তারপরে হচ্ছে 2 নম্বরটা হচ্ছে দলবদলের ব্যাপারটা, সেটা হচ্ছে 52 নম্বর অ্যামেন্ডমেন্ট হয়েছিল। এবং তারপর পঞ্চায়েতটা 73 নম্বর অ্যামেন্ডমেন্ট, আর মিউনিসিপ্যালিটিটা হচ্ছে 74 নম্বর অ্যামেন্ডমেন্টে। এইভাবে করে আমাদের শিডিউলের মধ্যে অ্যামেন্ডমেন্ট করে 8 থেকে 12খানা হয়েছিল। আশা করি যে আমি মোটামুটি এটাকে বোঝাতে পেরেছি। কিন্তু এর পরের যে ভিডিওটা আমি অখণ্ড ভারত যখন পড়াবো সেটা আমি করবো, সেটার মধ্যে আপনি পুরো ভারতের আফগানিস্তান থেকে নিয়ে প্রায় 150 বছর আগে থেকে নিয়ে এবং শেষ আজকে 2021-এ 28খানা রাজ্য আর 8খানা ইউটির মধ্যে কিভাবে আমাদের দেশটা থেকে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, শ্রীলঙ্কা এগুলো বাইরে হয়ে যাওয়ার পর আমাদের কি করে রাজ্য তৈরি হলো এবং কোন রাজ্যটা কবে কোন তারিখে এলো এবং তার কি কি আছে ইন ডিটেল আমি অখণ্ড ভারতের মধ্যে আমরা নেক্সট ভিডিওটা নিয়ে আসছি। আপনারা এভাবেই দেখতে থাকুন আশা করব। এবং তারপরে আমাদের পার্ট 1 সংবিধানের 22খানা পার্টের মধ্যে পর আমরা প্রত্যেকটা পার্ট নিয়ে আসবো। প্রথমটা হচ্ছে পার্ট 1, সে পার্ট 1-এর মধ্যে 1, 2, 3, 4 চারটে আর্টিকেল আছে। এবং তারপর পার্ট 2-এ যেটা হচ্ছে সিটিজেনশিপ, তার মধ্যে 5 থেকে 11 আর্টিকেল আছে। এইভাবে করে আমরা প্রত্যেকটা আর্টিকেলকে সোজা ভাষায় আর কি এগুলোকে আমরা জানার চেষ্টা করব। তো
তাহলে এইভাবে দেখতে থাকুন। নমস্কার।